আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আজকে গল্প পড়ে শোনাবো কুঁড়ে ঘর। গল্পটির লেখিকা মার্জিয়া রহমান হিমা। রিদিশা আজকে প্রথম ভার্সিটিতে যাবে। ভার্সিটিতে ঢুকে কয়েক পা এগিয়ে আসতেই সামনে থেকে কেউ একজন এক বালতি পানি ঢেলে তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। ভার্সিটিতে ঢুকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ভেবে রিদিশা হতভম্ব হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। রিদিশা চোখ বড় বড় সামনে বালতি হাতে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে তাকিয়ে আছে। রিদিশার হুঁশ আসতে চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস? বালতি হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রিদিশার কথা কর্ণপাত হতেই ছেলেটি তার চোখ সরিয়ে আশেপাশে একবার ভালো করে দেখে আবার রিদিশার দিকে তাকায়। উত্তরে শান্ত গলায় সে বলে, সরি, আসলে আমি আমার ফ্রেন্ডকে পানি ছুঁড়তেছিলাম, কিন্তু এখানে আপনি কিভাবে এসে পড়ছেন জানি না। রিদিশা রাগে রি রি করে ক্ষিপ্ত স্বরে বলল, এটা আপনার বাড়ি না যে যেখানে সেখানে পানি ছুঁড়াছুড়ি করবেন আর অন্যের গায়ে পড়লে সরি বলে মিটমাট করে নেবেন। ছেলেটা বালতিটা নিচে রেখে দুপা এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, এই যে মিস, জুনিয়র বেশি বাড়াবাড়ি করতে যাবেন না একদম। সিনিয়র হয়ে সরি বলেছি এটাকেই অনেক কিছু ধরে নেবেন। আপাতত আপনার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। রিদিশা কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ এখন তার অবস্থা এতটা ভালো না যে এখানে দাঁড়িয়ে ঝগড়া করবে। ক্ষিপ্ত স্বরে বলল, আপনাকে তো দেখে নেব। পানির কারণে শরীরে কাপড় ভিজে ছিপছিপে হয়ে গেছে। রিদিশা ভার্সিটির গার্লস হোস্টেলের দিকে যেতে যেতে গায়ের ওড়না দিয়ে নিজেকে যথাসম্ভব ঢেকে নেওয়ার চেষ্টা করে। মাঠে উপস্থিত সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। নিশাদ অগ্নির দৃষ্টিতে পেছনে নিজের বন্ধুদের দিকে তাকায়। সবাই থমথমে মুখে চেয়ে রয়েছে নিশাদের দিকে। রোহান রিদিশার পেছনেই দাঁড়িয়েছিল। রিদিশা চলে যাওয়ায় নিশাদের কাছে এগিয়ে এসে বলল, তোর সরি বলার দরকার কি ছিল? সরি বলছিস দেখেই তো ভাব দেখিয়ে কথাগুলো শুনিয়ে গেল। দুটো ধমক দিয়ে বলতি যে র্যাগিং ছিল, তাহলে আর তোকে অপমানিত হতে হতো না। নিশাদ হনহনিয়ে এগিয়ে এসে রোহানকে মারতে মারতে বলে, শালা তোর জন্যই এমন হয়েছে। তোর দোষে মেয়েটার গায়ে পানি পড়েছে। সরিটা তোর বলা উচিত, আর তুই ধমক দিতে বলছিস? তুই কি করেছিস একটু আগে? আমার হয়ে লাভ লেটার লিখে যাকে তাকে দিয়েছিস। তোকে তো। রোহান কোনো রকমে নিজেকে সারিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে ভার্সিটির বাইরে গেল। একে তো একটু আগে নিশাদকে খেপিয়েছে, আবার এখন। নিশাদ আজ সামনে পেলে নির্ঘাত মেরে কবরে পাঠাবে তোকে। নিশাদ দুই কামড়ে হাত দিয়ে রাগে ফুলছে। সামনে একটা মেয়ে একটা কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছে। নিশাদ মেয়েটাকে রাম ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি চাই এখানে? এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? মেয়েটা কাগজটা ফেলেই দৌড়ে পালালো। নিশাদ গায়ের জ্যাকেট টেনে ক্যান্টিনের দিকে চলল। সাথে তার দুই বন্ধু সাদি আর সূর্যরাও পিছু ছুটল। নিশাদ এবং তার বন্ধুরা সকালে ভার্সিটিতে আসতেই সেকেন্ড ইয়ারের একটা মেয়ে একটা চিঠি এগিয়ে দিয়ে লাজুক হাসির সাথে নিশাদের উদ্দেশ্যে বলেছিল, আমিও আপনাকে ভালোবাসি। এই চিঠিতে আমার সব মনের কথা লিখে জানিয়েছি, নিশ্চয় পড়বেন। সাদি, নিশাদ আর সূর্যের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছিল তখন। তারপর মেয়েটাকে জিজ্ঞাসা করে জানতে পারি গতকাল রেহান মেয়েটাকে নিশাদের নামে একটা চিঠি দিয়েছে। নিশাদ রেহানের কাজে রেগে বোম হয়ে যায়, তাই রেহান আসতেই পানি ছুটেছিল। ক্যান্টিনের চেয়ারে বসে পানি খেয়ে নিশাদ বিড়বিড় করে বলল, বন্ধু হয়ে বন্ধুর পিঠকে পিঠে পুলি বানিয়ে দিয়েছে। সূর্য আর সাদি হেসে দেয় নিশাদের কথায়। গার্লস হোস্টেলের একটা রুমে গিয়ে বসতেই রিদিশার ফ্রেন্ড জ্যোতি এগিয়ে এসে অবাক স্বরে বলল, কী রে, তোর এ অবস্থা কেন?
রিদিশা মুখ ফুলিয়ে বলল, আর বলিস না, ভার্সিটিতে ঢুকতে না ঢুকতে এক ছেলে এসে পানি ছুঁড়ে দিয়েছে। জ্যোতি হেসে বলে উঠে, আচ্ছা ঠিক আছে, ফ্যানের নিচে বস, জলদি শুকিয়ে যাবে কাপড়, একটু পর ক্লাস শুরু হবে। রিদিশা রুমের দরজা লাগিয়ে হাত পা ছাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। জ্যোতি টেবিল থেকে বই নিতে নিতে বলল, আচ্ছা, আমার সাথে হোস্টেলে উঠে গেলেই তো হতো, দুজন একসাথে থাকতে পারতাম। এমনিতেও তো একাই থাকবি বাসায়, এর চেয়ে হোস্টেলে উঠে গেলেই ভালো হতো। রিদিশা বিরক্তের স্বরে বলল, এই প্লিজ, তোর এই প্রতিদিনের ঘ্যান ঘ্যান থামা। তুই নিজেও ছিলি আমার সাথে যখন আমি ফর্ম দিয়েছিলাম, সিট খালি ছিল না, তাই অ্যাপ্রুভ হয়নি আমার অ্যাপ্লিকেশন। ভার্সিটির অথরিটিকে রিকোয়েস্ট করলে যদি সিট পেয়ে যেতাম, তাহলে কি আমি আসতাম না হোস্টেলে? তোর কি মনে হয় আমার একা থাকতে ভালো লাগে? জ্যোতি মুখ বাঁকিয়ে বলল, আমার সাথে তো আর দিস নাই যে কিছু বলবো না। আমি সিট পাওয়ার পর তুই 1 সপ্তাহ পর দিয়েছিস অ্যাপ্লিকেশন, তখন কি তোকে ভার্সিটির অথরিটি বলবে, দেখো রিদিশা, তোমার জন্য সিট খালি রেখে দিয়েছি? রিদিশা জানালার দিকে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, এরকম করাই উচিত ছিল তাদের। জ্যোতির চোখ বাঁকিয়ে তাকিয়ে আবার নিজের কাজে লেগে পড়ে। জ্যোতির সাথে কথা বলতে বলতে ক্লাসে যাওয়ার পথে নিশাত আর তার বন্ধুদের দেখতে পেল রিদিশা। রিদিশা দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলল, ফালতু ছেলে পেলে সব। নিশাত পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু রিদিশার বিড়বিড় করে বলার কথাটা শুনতে পেয়ে নিশাত ঘুরে রিদিশার দিকে তাকায়। নিশাত রাগী গলায় বলে উঠল, এই যে মিস জুনিয়র, দাঁড়ান। রিদিশা চুপচাপ দাঁড়িয়ে গেল। নিশাত এগিয়ে এসে ভুরু কুঁচকে বলল, আমাকে কি কিছু বললেন আপনি? ফালতু ছেলে পেলে? আমাকে দেখে আপনার ফালতু ছেলে পেলে মনে হচ্ছে? রিদিশা বুকে হাত গুজে শান্ত গলায় বলল, ভালো ছেলেও তো মনে হচ্ছে না। সূর্য কিছুটা ধমকি স্বরে বলল, এই মেয়ে, তুমি চেনো বা জানো নিশাতকে? একজনকে না চিনে না জেনে তার ব্যাপারে কমপ্লিমেন্ট করছো কি করে? তার ওপর প্রথম দিনই অকারণে একজন সিনিয়র স্টুডেন্টের সাথে বেয়াদবি করে যাচ্ছ। নিশাত তাচ্ছিল্যের সাথে বলল, এসব মেয়েদের স্বভাবই বেয়াদবি করা। তখন সরি বলাই ঠিক হয়নি, সরি বলাই আরও নিজেকে বড় মনে করছে। রিদিশা দাঁতের দাঁত চেপে বলল, এসব সরিকে বলা হয় জুতা মেরে গরু দান করা। এমন সরি তো আমার দরকার নেই। নিশাত ভুরু কুঁচকে বলল, আপনার দরকার নেই সেটা আগে বললেই হতো, তাহলে আর সরি বলতাম না আমি। শুধু শুধু ঝগড়া করছেন কেন? সাদি দাঁত কেলিয়ে বলল, আরে ঝগড়া না করলে সবাইকে বুঝাবে কি করে যে সে নিজে একজন ঝগড়াটে? রিদিশা রেগে বলল, হেই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নিশাত ধমক দিয়ে বলল, চুপ বেয়াদব মেয়ে, বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না জানলে আমাকে বলো, খুব ভালো করে শিখিয়ে দেব। আর আমার সরি আমি ফিরিয়ে নিচ্ছি, ঠিক আছে? রিদিশা ভাবুক হয়ে ভুরুকুচকে তাকায় নিশাদের কথায়। নিশাত সূর্যের হাত থেকে পানির বোতলটা কেড়ে নেয়, হাতে পানি ঢেলে রিদিশার চোখে মুখে ছুঁড়ে মারে। রিদিশা চমকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রিদিশা কিছু বলার জন্য মুখ খোলার আগেই নিশাত বলল, মিস বেয়াদব জুনিয়র। নিশাতরা তাদের ক্লাসের উদ্দেশ্যে চলে যায় হাসতে হাসতে। রিদিশা নিশাতকে ইচ্ছে মতো বকতে বকতে ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছে নেয় নিজের। জ্যোতি এতক্ষণ নীরব দর্শকের মতো সব দেখেছে। রিদিশার দোষ রয়েছে, তাই রিদিশার হয়ে কথা বলল না। জ্যোতি মুখ কুঁচকে বলল, সিনিয়রদের সাথে এমন করার কোনো মানে আছে? যদি কোনো ঝামেলা করে? রিদিশা ভেঙচে দিয়ে বলল, করলে কি আমি ছেড়ে দেব নাকি? ওদের লাইফকে লাইভ বয় বানিয়ে দেব। জ্যোতি বিরক্তির সাথে বলল, সত্যি ছোট্ট একটা ব্যাপারে এত রাগ কিসের তোর? তারা তো নিজেদের ভুলের জন্য সরি বলেই ছিল, এখন ঝগড়া করে তোর ঝামেলা তুই বাড়িয়ে দিলি। বলে দিচ্ছি আমি। রিদিশা গটগট পায়ে ক্লাসরুমে চলে গেল। ক্লাস শেষে জ্যোতির থেকে বিদায় নিয়ে চলে আসে।
ভার্সিটির বাইরে যেতে বটগাছের দিকে চোখ পড়ল, দেখে নিশাত সহ আরও অনেকজন বসে রয়েছে সেখানে। রিদিশা মুখ বাঁকালো তাদের দেখে। ভার্সিটির বাইরে এসে রিক্সা নিয়ে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের রান্না বসিয়ে দেয় রিদিশা। ফোন বেজে উঠতেই আবার রুমে ছুটে এলো মেয়েটা। মায়ের ফোন দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিসিভ করে কানে ধরল। কেমন আছো জিজ্ঞাসা করতে মায়ের কাতর কণ্ঠ শুনতে পেল। কেমন আর থাকবো, দূর শহরে একা পড়ে রয়েছিস, কবে আসবি বাড়িতে? ইন্টারের পরীক্ষা দিয়েই তো আসলাম মা ঢাকাতে। ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, বন্ধ ছাড়া আসা হবে না হয়তো মা। রিদিশার শান্ত কণ্ঠ শুনে তার মায়ের বুক ভারী হয়ে আসছে। বাবা আর বাকিরা কেমন আছে মা? মা শান্ত গলায় বলল, সবাই ভালো আছে। খেয়েছিস দুপুরে? না, রান্না বসিয়েছি, রান্না হলেই খাবো। রিদিশার কথায় মায়ের চোখে পানি টলমল করতে থাকে। মেয়েটা খিদে সহ্য করতে পারে না, খাওয়ার সময় খাইয়ে দিতে হতো, আর সে এখন রান্না করে খাচ্ছে। রিদিশা মায়ের অবস্থা হয়তো বুঝতে পারছে, তাই বলল, আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো, রান্নাঘরে কাজ আছে মা। মা সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, ভালো করে খাওয়া দাওয়া করিস। কল কাটতেই রিদিশার চোখ বেয়ে পানি পড়ল। বাবার একটা ভুলের জন্য আজ অভিমান করে পরিবার থেকে দূরে এসে পড়েছে। চাইলেও মনের এক বাধার কারণে ফিরে যাওয়ার চেষ্টা নেই আর সেখানে। রিদিশার নাক টেনে চোখ মুছে রান্নাঘরে ছুটল। রান্না বসালে তার দাঁড়িয়ে থাকতে হয়, না হলে রুমে আসলেই ভুলে যায়। আগে কতবার ভুলে যাওয়ার কারণে খাবার পুড়ে যেত, আর জ্যোতি রিদিশাকে বকতে বকতে মাথা চিবিয়ে খেত। তার কথাটা ভাবতেই হাসল রিদিশা। হঠাৎ ভার্সিটির কথা মনে পড়ল রিদিশার। নিশাদের কথা ভেবে বিড়বিড় করে বকল তাকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে ফ্ল্যাটের দরজা খুলে বসে পড়ল রিদিশা। কিছুক্ষণ পর দুটো ছেলে মেয়ে আসলো ব্যাগ কাঁধে নিয়ে। দুজন ঢুকে সালাম দিল, নিজেদের জায়গায় বসে পড়ল। রিদিশা যে বাড়িতে থাকে সেই বাড়িরই দ্বিতীয় তলায় থাকে দুই ভাই বোন, আর রিদিশা তৃতীয় তলায়। রিদিশা পড়াতে পড়াতে খেয়াল করলো আবির বারবার ড্যাব ড্যাব করে তাকাচ্ছে তার দিকে। রিদিশা ভুরু কুঁচকে বলল, কি আবির, বারবার এভাবে তাকাচ্ছ কেন? আবির লাজুক হাসি দিয়ে বলল, আজকে তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে মিস। রিদিশা আর আবিরের বোন তারা হেসে উঠে কথা শুনে। রিদিশা হাসি থামিয়ে বলল, ধন্যবাদ, ঠিক আছে, এবার পড়ো মন দিয়ে। আমাকে তো টিউশন পড়াতে যেতে হবে। দুজন মাথা নেড়ে পড়ায় মন দেয়। পরদিন ভার্সিটিতে আসতেই নিশাদ আর তার বন্ধুদের সাথে মুখোমুখি হয় রিদিশা। রিদিশা তাদের পাশ কাটিয়ে চলে যায়। নিশাদ রিদিশাকে খেয়াল করেনি, সে ফোনে কথা বলতে ব্যস্ত। 12টায় ব্রেক টাইমে সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসের চারপাশে নিজেদের মতো করে খাচ্ছে। কেউ হাঁটছে, আড্ডা দিচ্ছে, আবার কেউ বই পড়ছে, কেউ বা প্রেম করছে। রিদিশা আর জ্যোতি ঘাসের উপরে বসে রয়েছে। কয়েকদিনই হয়েছে রিদিশা ক্যাম্পাসে আসছে। যখনই এখানে এসে বসে একটু শান্তি পায়। ভার্সিটিটা খুবই সুন্দর, গাছগাছালির সাথে সবুজ ঘাস পুরো মাঠ জুড়ে রয়েছে। রিদিশার মনে হয় এই গাছগুলোর জন্যই যেন ভার্সিটিটা আরও বেশি ভালো লাগে তার কাছে। জায়গাটা ঠান্ডা হয়ে থাকে বাতাসে। জ্যোতি বিড়বিড় করে কী সব বলছে খেয়াল করলো রিদিশা। রিদিশা ভুরু কুঁচকে বলল, কী রে, তুই কি বিড়বিড় করিস? জিজ্ঞেস করিস না তো আমাকে কিছু? আমার রুমমেট একটা প্লে গার্ল মেয়ে, সারা রাত কয়টা ছেলের সাথে যে বক বক করেছে বলে শেষ করা যাবে না। বজ্জাত মেয়ের জন্য আমি ভালো করে পড়তেও পারিনি আর ঘুমাতেও পারিনি। তো তুই ওদিকে কান দিস কেন? নিজের পড়া নিজে পড়বি। এখানে থাকলে তো আর এসব সহ্য করতেই হবে তোকে। সবাই তো আর সবার সুযোগ সুবিধা দেখবে না। জ্যোতি মুখ ফুলিয়ে বলল, আমি কি করব? মেয়েটা কথা বলার সময় চাইলেও আমার পড়তে পারি না, শুধু মেয়েটার কথা শুনতে ইচ্ছে করে। আজকেও যদি এমন হয় তাহলে মেয়েটাকে কথা শুনিয়ে দেব। রিদিশা হাসল জ্যোতির কথায়। দুজনের কথার মাঝে হঠাৎ জ্যোতির ফোন আসতে জ্যোতি দূরে সরে যায়। রিদিশা বসা থেকে উঠে দাঁড়ায়।
হাঁটতে হাঁটতে ভার্সিটির পেছনে চলে আসে। ভার্সিটির পেছনের দিকটাও যথেষ্ট নীরব। এখানের গাছগুলো বিশাল বড় বড়। হাঁটতে হাঁটতে হঠাৎ গলার ওড়নায় টান পড়তেই রিদিশা পেছনে ঘুরে তাকায়। নিশাদকে দেখতে পেল রিদিশা। গায়ে পড়ে থাকা জ্যাকেট টেনে এদিক ওদিক তাকাচ্ছে। রিদিশা কিচ্ছু না ভেবেই নিশাদের গালে থাপ্পড় মেরে দিল। নিশাদ হতভম্বের মতো রিদিশার দিকে তাকালো। লজ্জা করে না এসব করতে? ভার্সিটিতে এসব অসভ্যতম করতে আসেন? নীরব জায়গা দেখে জুনিয়রদের ডিস্টার্ব করতে আসেন? আপনাকে তো এখন সত্যি সত্যি একজন অসভ্য ছেলে মনে হচ্ছে। নিশাদ অবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। মাথার রাগ তত্তর করে বেড়ে গেল নিশাদের। হুট করে রিদিশার হাত চেপে ধরে বলল, আমাকে থাপ্পড় মারলে কোন সাহসে তুমি? রিদিশা রেগে বলল, আমার ওড়না ধরে টেনেছেন কোন সাহসে আপনি? নিশাদ ভুরু কুঁচকে ওড়নার দিকে তাকিয়ে দেখে সেটা গাছের একটা ভাঙা ডালের সাথে আটকে রয়েছে। রিদিশাও সেদিকে তাকায়। ওড়নার অবস্থান দেখে রিদিশার চোখ কপালে উঠে গেল। ঢোক গিলে নিশাদের দিকে তাকায় রিদিশা। নিশাদের চোখ দেখে মনে হলো নিশাদ তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। নিশাদ দাঁতের দাঁত চেপে বলল, ফিল্মের হিরোইন মনে করো ওড়না নাচিয়ে নাচিয়ে হাঁটবে আর গাছে আটকে গেলে অন্যদের গালে থাপ্পড় মারবে, তাই না? খুব সাহস তোমার। এত সাহস আসে কোথা থেকে? হাতে গোনা এইটুকু বয়সে এত সাহস দেখানোর ইচ্ছা? আমার ক্ষমতার সম্পর্কে তোমার ধারণা আছে? লাইফ হেল বানিয়ে রাখবো তোমার। রিদিশা কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন বেশি বেশি করছেন কিন্তু আপনি। ভুল করেছি, তার জন্য সরি। এখন আমার হাত ছাড়ুন। নিশাদ আরও জোরে হাত চেপে ধরে বলল, তোমার এই সরি আমি একসেপ্ট করছি না। যেমনটা আমার সরি তুমি একসেপ্ট করনি। নিজেকে খুব বড় মনে করেছিলে, তাই না? এই সরি আমি অন্যভাবে উসুল করব। রিদিশা রেগে বলল, যা ইচ্ছে করুন, আমার কিচ্ছু না। সরুন আমার সামনে থেকে। তোমার এত ভাব আর সাহস দুটোরই আমি 12টা বাজাবো। নিশাদ রিদিশার হাত ছেড়ে জ্যাকেটের হাতা টানতে টানতে সেখান থেকে চলে যায়। রিদিশা মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে। এবার কি কি হবে সেটা দেখা ছাড়া জানার উপায় নেই। রিদিশা আবার তার আগের জায়গায় গিয়ে দেখে জ্যোতি এখনও কথাই বলছে। এত কার সাথে কথা বলে এই মেয়েটা? রিদিশা ক্লাসে চলে গেল। ভার্সিটি শেষে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে তীর্ণ আর তারাকে পড়িয়ে আবারও ক্লাস 4-এর স্টুডেন্ট আলিফকে সবসময় একটু বেশি পড়াতে হয়। তারপর সেখান থেকে আবার তানহার বাড়িতে যেতে হয়। এই দুই বাসার দূরত্ব খুব বেশি নয়। আলিফের আম্মুই তানহাকে পড়ানোর জন্য খুঁজে দিয়েছিল। সেখান থেকে নিজের বাসার কাছেই আরেকটা মেয়েকে পড়ায়। এই 3টে টিউশনি পড়িয়ে বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়। এখন আবার শীতকাল হওয়ায় দিন ছোট হয়ে এসেছে। কাঠপোড়া রোদের জন্য ছাতা নিয়ে বের হয়েছে, কিন্তু ছাতা ধরে হাত ব্যথা করছে, তাই বিরক্তিতে মুখ কালো করে রেখেছে রিদিশা। আলিফদের বিল্ডিংয়ের গলিতে ঢুকতে রিদিশার চোখ কপালে উঠল নিশাদকে দেখে। নিশাদের বন্ধুরা ক্রিকেট খেলছে আর নিশাদ বাইকের সাথে হেলান দিয়ে বসে রয়েছে গম্ভীরভাবে। রিদিশা আড়ালে গিয়ে দাঁড়ায়, বিড়বিড় করতে থাকে, এই ছেলে এখানে কি করছে? আগে তো কখনো দেখিনি এখানে। ছেলেটা কি পিছু ছাড়বে না আমার? এখন আমাকে দেখে যদি কিছু করে বসে, কি করব আমি এখন? রিদিশা নিজের মধ্যে ভয় দূর করে সাহস জোগাতে থাকে। এর মধ্যে কোথা থেকে ক্রিকেটের বল এসে রিদিশার পায়ের কাছে পড়ল। রিদিশা তাকিয়ে দেখে সাদি আসছে বল নিতে। রিদিশা আড়াল থেকে বেরিয়ে ছাতা দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে সোজা হাঁটা ধরল। নিশাদকে পেরিয়ে রিদিশা আলিপের বাড়িতে ঢুকে শ্বাস নিল। 2 ঘন্টা যাবৎ পড়িয়ে আলিপের বাড়ি থেকে বেরিয়ে আসে। রোদ পড়ে যাওয়া ছাতা খোলেনি রিদিশা। রিদিশা রিদিশা পেছন ঘুরে নিশাদকে দেখতে পেল। রিদিশা জিভ কাটল, নিশাদের কথা ভুলে গিয়েছিল সে। নিশাদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে সিগারেট ফেলে পা দিয়ে পিষে এগিয়ে আসলো। রিদিশা ঢোক গিলে আশেপাশে তাকিয়ে দেখে গলিটা পুরোটাই ফাঁকা, কাউকে দেখতে পেল না। নিশাদ ভ্রু কুঁচকে বলল, এখানে কি করো তুমি?
এখানে থাকো নাকি তুমি? আগে তো দেখিনি তোমাকে। আপনাকে কেন বলবো এখানে থাকি নাকি অন্য কোথাও থাকি? এত ভাব তোমার আসে কোথা থেকে? তোমার ভাবকে আমি পানিতে চুবিয়ে ভেজা বেড়াল বানাবো। একটা কথা বলো তো, আমাকে দেখে তোমার ভয় করছে না? এখন যদি তোমার থাপ্পড়ের বদলে তোমাকে থাপ্পড় দেই আমি? রিদিশা ঢোক গিলে বলল, দেখুন আমি ভুল করেছি, আমি জানি, তাই বলে কি একটা মেয়েকে থাপ্পড় দেবেন আপনি? নিশাত জ্যাকেটের হাতা টানতে টানতে বলল, হ্যাঁ, কেন তুমি ভার্সিটির সিনিয়র স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারো আর আমি জুনিয়রকে তার ভুল ধরে দিতে পারবো না? ভাবছিলাম তোমাকে থাপ্পড় ফিরিয়ে দেওয়া যায় কি করে। ভাগ্যটা ভালো তোমাকে এখানেই পেয়েছি, কাজটা সেরে নেওয়া যাবে এখানেই। রিদিশা চোখ বড় বড় করে তাকালো। নিশাত দুপা এগিয়ে আসতেই রিদিশা ভয়ে তানহার বাড়ির দিকে দৌড় দিল। নিশাত রিদিশার যাওয়ার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে। বাসায় ফিরতে ফিরতে প্রতিদিনের মতো রাত হয়ে গিয়েছে রিদিশার। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। বাড়ির কথা মনে পড়েছে তার। ইন্টারে প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উঠেছিল মাত্র। হুট করে একদিন বাড়িতে এসে শুনে রিদিশার বাবা শফিক উদ্দিন তার বিয়ে ঠিক করে ফেলেছে, তাও এক ৩৫ বছরের লোকের সাথে, কারণ লোকটির টাকার অভাব ছিল না। রিদিশা খুব রাগ হয় বাবার প্রতি। টাকার জন্য একমাত্র মেয়েকে বুড়োর সাথে বিয়ে দিবে, এটা তো কখনো রিদিশা ভাবেনি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল রিদিশা। ১ মাস পর্যন্ত বিয়ের তোড়জোড় অনেক দূর এগিয়ে যায়। রিদিশার মা লিমা বেগমও এই বিয়েতে সম্মতি দেয়নি, তাই তিনি গায়ে হলুদের আগের দিন রাতে রিদিশার হাতে কিছু টাকা দিয়ে পালিয়ে যেতে বলে গ্রাম থেকে। রিদিশা তার জিনিসপত্র নিয়ে চলে আসে সেই গ্রাম থেকে এক রাতের মধ্যে। জ্যোতি ছিল রিদিশার এক দুঃসম্পর্কের আত্মীয়, ছোট থেকে বন্ধু হিসেবেই তাকে পেয়েছিল। জ্যোতি তার মা বাবা আর ভাইয়ের সাথে ঢাকা থাকত। রিদিশাকে গ্রাম ছেড়ে জ্যোতির কাছেই আসতে হয়েছিল। জ্যোতির পরিবারে কেউই এসব নিয়ে কথা বলেনি, তারা নিজেরাও অসন্তুষ্ট ছিল এই বিয়েতে। সে বছরই জ্যোতির বড় ভাইয়ের চাকরির ট্রান্সফার হয়ে যায়, তাই জ্যোতির বাবা মা আর ভাই সেখান থেকে চলে যায়। জ্যোতি আর রিদিশা দুজন এত বড় ফ্ল্যাটে একা থাকতো। রিদিশা আত্মসম্মান বজায় রেখে নিজের খরচ নিজেই চালাতো টিউশনি পড়িয়ে। ফাইনাল এক্সামের সময় বাড়িতে যায়, তখন তার বাবা তার সাথে কথাও বলেনি। রিদিশা নিজেও রাগের বশে কথা বলার চেষ্টা করেনি। তারপর আবার ঢাকায় এসে ভার্সিটিতে ভর্তি হয়। টিউশনি দিয়ে কোনো রকমে চলে যায় মাস। জ্যোতির মাথায় ভূত চাপায় সে হোস্টেলে উঠে যায়। বাসায় প্রচণ্ড বকা খেয়েছে তার জন্য। রিদিশা পুরো কথা ভেবে আলতো হাসল। কিছুক্ষণ বিছানায় শুয়ে উঠে পড়ল। টেবিলে বসে বই নিয়ে পড়তে থাকে। নিশাত একের পর এক সিগারেট টানছে বসে বসে। রিদিশার থাপ্পড় খাওয়ার পর নিজেকে পাগল মনে হচ্ছে। রাগ আপ ডাউন করছে। ভার্সিটির সব মেয়ে তার জন্য পাগল, আর রিদিশা কিনা থাপ্পড় দিয়ে বসলো অকারণে। ভাবা যায় এই সব। ডিপ্রেশনে চলে যাচ্ছে নিশাত। পাশের রুমে সাদি, সূর্য, রোহান পার্টি করছে ধুমসে। নিশাদের মাথা আরও গরম হয়ে গেল ওদের গান বাজনা শুনে। একে তো মেজাজ ঠিক নেই, তার উপরে এইসব। নিশাত জ্যাকেট খুলে শার্টের হাতা গোটাতে গোটাতে পাশের রুমে গেল। তিনজন গানের তালে তালে উল্টাপাল্টা নেচে যাচ্ছে। পাশে দুটো মদের বোতল পড়ে রয়েছে। রোহান নাচতে নাচতে নিশাতকে দেখে হেসে বলল, আরে নিশাত ব্রো যে, দরজায় দাঁড়িয়ে দেখছো? তোমাকে এত শান্ত দেখতে ভালো লাগছে না আজ। সূর্যও বলল, আচ্ছা নিশাত, তুই কি তোর লায়লাকে পেয়ে গেছিস নাকি? আজকে একদম চুপচাপ শান্ত ছেলে হয়ে গিয়েছিস যে তুই। নিশাত কারো প্রশ্নের উত্তর না দিয়ে তিনজনকে একে একে গণহারে মারল। তিনজনকে মেরে ঠাস করে পাশে বসে মদের বোতল হাতে নিয়ে খেতে থাকে। সাদি ব্যথায় কুকরাতে কুকরাতে বলল, বুঝলাম না, কোথা থেকে এসে তুই এলোপাথারি মারা শুরু করেছিস? সবসময় হুট করে এসে কারণ ছাড়া মেরে দিস। নিশাত কয়েক ঢোক গিলে মদের বোতলটা খালি করে পাশে ছুঁড়ে ফেলে। শব্দ হয়ে ফ্লোরে পড়ে থাকে।
নিশাত মুখ মুছে বড় একটা শ্বাস ফেলে দাঁতের দাঁত চেপে বলে, আজকে রিদিশা আমাকে থাপ্পড় মেরেছে। তিনজন চমকে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালো। রোহান মাতাল গলায় বলল, কি বললি? ওই মেয়ের এত বড় সাহস? মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে। তুই কি করেছিস? দুটো থাপ্পড় দিয়ে দিয়েছিস তো? কথা শেষ করে রোহান ঢেকুর তোলে। নিশাত মুখ কুঁচকে আরেক ঘা বসিয়ে দেয় রোহানের পিঠে। রোহান চেঁচিয়ে ওঠে। নিশাত বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, মারতেই তো পারলাম না, আবার দুটো থাপ্পড়? হ্যাঁ, আমাদেরই মারতে পারোস তুই। কালকেই ওই মেয়েকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। না, যা করার আমি করব। নিশাত উঠে চলে আসে তার রুমে। এসি চালু করে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে। আজ ঘুম হয়নি ভালো করে, তাই নিশাত তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসেছে। রিদিশার সাথে কি করবে ভেবে পাচ্ছে না নিশাত। থাপ্পড়ে প্রতিশোধ কিভাবে নেওয়া যায়? আচ্ছা, আবার পানি ফেলবো? হ্যাঁ, তাই করব। প্রথমবার ভুলে ফেলেছিলাম, এবার ইচ্ছে করে ফেলবো ভেবেই নিশাত হাসল। গেটের দিকে চোখ পড়তেই দেখে রিদিশাকে। রিদিশার ভাবনায় ডুবে আছে। নিশাত গিয়ে তার সামনে দাঁড়ালো। রিদিশা নিশাতকে দেখেই চমকে কিছুটা পিছিয়ে গেল। নিশাত কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। রিদিশা বোকার মতো তাকিয়ে থাকে। হুট করে সামনে আসলো, আবার চলে গেল। আসলোই বা কেন? ভয় দেখাতে? শয়তান ছেলে। নিশাতকে বকতে বকতে এগিয়ে যায়। সামনে জ্যোতিকে দৌড়ে আসতে দেখে। একবার হোঁচটো খেলো মাঝপথে, কিন্তু দৌড়ে আসা থামালো না মেয়েটা। সামনে এসে থামতে রিদিশা জিজ্ঞাসা করলো, এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিলি কেন? জ্যোতি হাঁপাতে হাঁপাতে বলল, আর বলিস না, আমি নিশাত ভাইয়াকে দেখে এসেছি। ভাইয়া কি কিছু বলেছে তোকে? রিদিশা ইশারায় না করলো। শোন, তুই একটু ভালো করে চলিস। ভাইয়া কিন্তু খুব ডেঞ্জারাস, কিন্তু ভালো। রিদিশা অবাক হয়ে বলল, ডেঞ্জারাস আবার ভালো? জ্যোতি বিরক্তি গলায় বলল, ধুর, তুই কিচ্ছু বুঝিস না। মানে ভাইয়া খুবই ভালো, আর ডেঞ্জারাস মানে হলো ভাইয়া খুবই রাগী। আচ্ছা, ভাইয়ার ব্যাপারে সব বলবো, কিন্তু তোকে বলে দিচ্ছি, ভাইয়ার থেকে দূরে থাকবি, আর রাগ বা ভাব দেখাবি না তুই। রিদিশা জ্যোতির হাত চেপে কাছে টেনে ফিসফিস করে বলল, আচ্ছা শোন, একটা কথা বলি, আমি কালকে ছেলেটাকে থাপ্পড় মেরেছিলাম। জ্যোতি মাথায় হাত দিয়ে রিদিশার দিকে তাকালো। মনে হলো খুব বড় অন্যায় করে ফেলেছে ইতিমধ্যে। জ্যোতি হাত দিয়ে বলল, রিধি, ধর আমাকে, আমার গলা শুকিয়ে গেছে, মাথা ঘুরে পড়ে যাব এক্ষুনি। কি করেছিস সেটা তুই? রিদিশা জ্যোতিকে টেনে নিয়ে ক্লাসে চলে গেল। কিরে নিশাদ, 2 বালতি পানি নিয়ে কই যাস? নিশাদ একটা বালতি সূর্যের হাতে, আরেকটা বালতি রোহানের হাতে দিয়ে হেসে বলল, আজকে শয়তানের মার মাথা থেকে ভূত তাড়াবো। কালকে যে একটা গলিতে ক্রিকেট খেলতে গিয়েছিলি, সেখানে ওই রিদিশাকে দেখেছিলাম। বুঝলাম, কিন্তু প্রথম দিন পানি দিয়েছিলি, তাতে কাহিনী এত দূর, আবার আজকে পানি দিবি? নিশাদ রোহানের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আগেরটা তোর জন্য ছিল, কিন্তু এবার পুরো নামকরণ করা এই মেয়ের মাথা থেকে ভাবের ভূত নামাবই। ভার্সিটি শেষে প্রতিদিনের মতো তীর্ণ আর তারাকে পড়িয়ে আলিফের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রিদিশা। মাথার মধ্যে কত শত চিন্তা ঘুরছে। যদি হোস্টেলে উঠে গিয়েছে, এখন পুরো ফ্ল্যাটের ভাড়া আমাকেই দিতে হবে, কিন্তু কিভাবে সম্ভব? 15,000 টাকা মুখের কথা নয়। জ্যোতি থাকতে আঙ্কেলই সব ভাড়া দিয়ে দিত, কিন্তু এখন তো জ্যোতি নেই। আমি টিউশনি করিয়ে তো 10,000 টাকা পেতাম। একটা ফিস বাড়িয়েছে, তাই 10,500 হয়েছে, কিন্তু 15,000 টাকা কিভাবে দেব? আমার হাত পা কাঁপছে। মনে হচ্ছে বাসাটা ছেড়ে দিতে হবে। জ্যোতির সাথে কথা বলতে হবে আজও রাস্তায় নিশাদকে দেখতে পেয়ে রিদিশার ভুরু কুঁচকে তাকায়। আলিপের বাসা থেকে কিছুটা আগেই দাঁড়িয়ে রয়েছে। নিশাদ তার বন্ধুদের কিছুটা পেছনে দাঁড়িয়ে বলল, শুরু কর। সূর্য এগিয়ে এসে রিদিশার মাথায় পানি ঢেলে দেয়, তারপর রোহানও তার বালতি খালি করল রিদিশার মাথায় ঢেলে। রিদিশা চিৎকার করে ওঠে, মুখের পানি সরিয়ে অগ্নি দৃষ্টিতে নিশাদের দিকে তাকিয়ে রেগে বলল,
আপনি মানুষ না অন্য কিছু? মাঝ রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের গায়ে পানি ঢেলে আপনি প্রতিশোধ নিচ্ছেন? নিশাত রিদিশার কথা কানেই তুলল না। শীষ বাজাতে বাজাতে বাইক নিয়ে চলে গেল সেখান থেকে। রিদিশা বুঝতে পারে না কি করবে। এখন বাসায় গেলে আবার আসতে অনেক সময় পেরিয়ে যাবে। নিঃশ্বাস ফেলে আলিফের বাসায় চলে গেল। বাসার দরজা খুলে আলিফের মা রিদিশাকে জিজ্ঞাসা করল, রিদিশা, এ অবস্থা কেন তোমার? রিদিশা মুখ কালো করে বলল, আন্টি, আসার সময় উপর থেকে কারা যেন পানি ফেলে ভিজিয়ে দিয়েছে। আলিফের মা তাড়া দিয়ে বলল, আচ্ছা ভেতরে গিয়ে বসো, আমি টাওয়াল দিচ্ছি। রিদিশা আলিফের রুমে চলে গেল। সোফায় না বসে ভেজা কাপড় নিয়ে চেয়ারে বসে। সেই দিন 1 বালতি ঢেলেছিল আর আজকে 2 বালতি। এই ছেলেটার কি পানিতে জন্ম হয়েছে নাকি? সবসময় পানি এনে ঢেলে দেয়। আজকে তো কাপড়ই শুকাবে না। আলিফ ওয়াশরুম থেকে এসে রিদিশাকে দেখে হেসে বলল, ম্যাম, তুমি গোসল করে জামা চেঞ্জ করনি নাকি? রিদিশা হেসে বলল, করেছিলাম, তবে কয়েকটা বজ্জাত ছেলে আবার ভিজিয়ে দিয়েছে। ও। আলিফের মা রিদিশাকে টাওয়েল দিয়ে যায়। রিদিশা মাথা মুছে নেয় ভালো করে। কিছুক্ষণ পরে এসে গরম আদা চা দিয়ে বলল, চা খাও, ভেজা কাপড়ে বসে থাকলে জ্বর না আবার এসে যায়। রিদিশা আলতো করে এসে চা খেতে থাকে আর আলিফকে পড়াতে থাকে। আলিফকে পড়িয়ে ভাবলো তানহার বাসায় ছুটল রিদিশা। কাপড়ও শুকিয়ে গেছে, কিন্তু ঘুমের জন্য চোখ খুলে রাখতে পারছে না। তানহাকে কিছুক্ষণ পড়িয়ে বাসায় চলে আসে। আরেকটা টিউশনি আছে, তবে কল করে সেটাই আজ যেতে পারবো না বলে জানিয়ে দিল। রিদিশা তার ড্রেস চেঞ্জ করে আরেক কাপ চা খেলো। রান্না করতে হবে, কিন্তু শরীর সায় দিল না আর। চা বিস্কিট খেয়ে পড়তে বসলো। 12টা পর্যন্ত পড়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। আর ওদিকে নিশাত তার রুমে বসে একটা গিফট বক্স খুলছে। রিদিশার ওপর পানি ঢালার কিছুক্ষণ পর কুরিয়ার থেকে ফোন দিয়ে বলে পার্সেল এসেছে। তখনই নিয়ে এসেছিলাম, কিন্তু খোলা হয়নি। ড্রয়িং রুমে বসে সূর্য, রোহান, সাদি রিদিশাকে নিয়ে গবেষণা করছে। তাদের কলিজার বন্ধুর গায়ে হাত দিল এইসব নিয়ে। গিফট বক্স খুলে একটা শোপিস পেল। শোপিস দেখে নিশাত মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, আমার কি বউ আছে নাকি যে এসব জিনিস দিয়ে ঘর সাজাবো? এসব কে দিয়েছে? ফালতু জিনিস। নিশাত উল্টে পাল্টে দেখতে দেখতে খেয়াল করলো একটা শোপিসের পেছনে একজোড়া কাপড়ের মূর্তি আর পুরোটা পানি দিয়ে ভরা। ভেতরে গুঁড়ো গুঁড়ো কাগজের মতো কি যেন বিভিন্ন রং দিচ্ছে। কাপড়ের মূর্তিটা দেখে রিদিশার কথা খেয়াল আসলো। নিশাত চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। প্রথম কোনো মেয়ে থাপ্পড় দিয়েছিল নিশাতকে। প্রতিশোধ নেওয়ার পরও মন থেকে শান্তি পাচ্ছে না নিশাত। সকালে ঘুম থেকে উঠতেই মাথা ভার অনুভব করছে রিদিশা। রিদিশা মাথা ব্যথা নিয়ে উঠে বসে। কালকের 2 বালতি পানির জন্য হয়তো মাথা ব্যথা করছে। চা খেয়েছিলাম, তাই জ্বর আসেনি বোধ হয়। রিদিশা হাত মুখ ধুয়ে আবির আর তারার বাসায় গেল। তার মার সাথে কথা বলে দুজনের পড়ার টাইম রাতে নিয়ে আসে। দুজনকে রাতে পড়ালে বাকিদের 1 ঘন্টা আগে পড়িয়ে বাড়িতে ফিরে আসবে এখন থেকে। রিদিশা খুশি মনে বাসায় এসে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। হেঁটে হেঁটে ভার্সিটিতে এসে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর জ্যোতিও আসলো। রিদিশা জ্যোতির হাত চেপে বলল, শোন, আমার তোর সাথে কথা ছিল। হ্যাঁ, তো বল। রিদিশা আমতা আমতা করে বলল, আমি বলছিলাম যে এই বাসাটা আমি ছেড়ে দেব। এখন তো তুই থাকিস না, তাই পুরো ফ্ল্যাটের ভাড়া আমার দেওয়া সম্ভব না। আমি একা থাকার জন্য না হয় একটা বাসা খুঁজে নেব। জ্যোতি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তাহলে তুই বাসা দেখ, ভাইয়ার সাথে কথা বলবো আমি। রিদিশা মাথা নাড়ালো। ক্লাস শুরু হতেই টিচারের সাথে কিছু সিনিয়র স্টুডেন্ট এসে পিকনিকের কথা জানিয়ে গেল। ভার্সিটি থেকে ট্যুরে যাচ্ছে। যারা নাম দিয়েছে তাদের সবাইকে পরশু সকাল 8টার মধ্যে উপস্থিত থাকতে বলেছে। রিদিশা আর জ্যোতি দুজনই নাম দিয়েছে। রিদিশা মুখ কালো করে বলল, ট্যুরের টাকা না দিলেই ভালো হতো।
একটা দিন টিউশনি পড়াতে পারবো না, সেখানে গেলে। জ্যোতি বিরক্ত হয়ে বলল, তুই এমন হয়ে গেছিস কেন? আগে তো এমন ছিলি না, সবসময় সবার আগে তোর নাম থাকতো। আর এখন শুধু এটা নয় ওটা করলে ভালো হতো এসব বলিস কেন? আগের তুই আর এখনের তুই, এর মধ্যে কত পার্থক্য জানিস? রিদিশা শান্ত গলায় বলল, আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক নয়। তোর বাবার একটা সিদ্ধান্তের জন্য তুই এখন পুরো লাইফ নষ্ট করবি? তুই এখন আর তোর বাবার কাছে নেই, তাই এখন যেসব আগের কথা ভেবে নিজের আনন্দ উল্লাস নষ্ট করিস না তো। সেই এক ফালতু ঘটনার পর তুই কোনো আনন্দ উল্লাসে মেতেছিলি বলে আমার মনে হয় না। এখন আর ফালতু কথা বলে আমাকে রাগাবি না। রিদিশা মুখ কালো করে জানালা দিয়ে বাইরে তাকায়। বাইরে তাকানোই নিশাদের দিকে গিয়ে চোখ পড়ল। বাইকে হেলান দিয়ে সানগ্লাস পরে এদিকেই তাকিয়ে আছে, তবে তার দিকেই তাকিয়ে আছে কিনা জানে না। রিদিশা চোখ সরিয়ে নিল। নিশাদ রিদিশার দিকে তাকিয়ে ভেবে যাচ্ছে মেয়েটাকে কিভাবে টাইট দেয়া যায়। একটা থাপ্পড়ে তার জীবন হারাম করে দিয়েছে রিদিশা। নিশাদের ভাবনার মাঝে তার ডিপার্টমেন্টের একজন ক্লাসমেট এসে তাকে ডাকলো। নিশাদ তার কাছে যেতে বলল, ম্যাম নাকি ডাকছে। নিশাদ ম্যামের কাছে গেলে ম্যাম বলল, যারা যারা ট্যুরে যাচ্ছে মেয়েদের একটা করে টি শার্ট আর ক্যাপ দিয়ে দাও, সেগুলোতে ভার্সিটির নাম লেখা থাকবে। ব্রেক টাইমে সব স্টুডেন্টকে জড়ো করে সবাইকে একটা করে টি শার্ট আর ক্যাপ দেয়া হয়। বেশিরভাগ মেয়েই টি শার্ট নিয়ে জিন্সের সাথে পরবে বলে। রিদিশার হাতে টি শার্ট দিয়েতেই রিদিশার মুখ ফিরিয়ে অন্য হাত থেকে ক্যাপ নিয়ে নিল একটা। বেয়াদব মেয়ে একটা। নিশাদ নাক ফুলিয়ে সামনে এগিয়ে যায়। ভার্সিটি ছুটি হলে রিদিশা ভার্সিটির থেকে অনেকটা এগিয়ে একটা পুকুর পাড়ে রয়েছে, সেখানে গিয়ে বসে পড়ে। বিরক্ত লাগছে তার কাছ থেকে। রিদিশা মুখ এগিয়ে পানির ওপর নিজের মুখটা দেখতে পেল। আগে গ্রামের বড় পুকুর পাড়টায় বসে ছেলে মেয়েদের সাথে কত হাসি মজা করত, আজ মনে পড়েছে অনেক। রিদিশা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখতে থাকে। অনেক গাছের মধ্যে দুটো ফুল গাছও খুব চোখে পড়ল। একটা বড় কৃষ্ণচূড়া গাছ আর একটা দূরে লাল কাঠগোলাপের গাছ। রিদিশা কিছুক্ষণ বসে থেকে দুই গাছের নিচ থেকে ফুল কুড়িয়ে বাসায় যাওয়ার পথে হঠাৎ তার হাঁটার মাঝে একটা বাইক এসে দাঁড়ায়। রিদিশা তাকিয়ে দেখে নিশাদের বাইক। রিদিশা চোয়াল শক্ত করে তাকায়। শোনো মেয়ে, বেশি ভাব দেখাবে না আমাকে, ঠিক আছে? বেয়াদব মেয়ে একটা। আর আপনি তো বেয়াদব ছেলে, মেয়েদের সম্মান দিতে জানেন না। ছোট বোন হিসেবেও তো একটু শান্তি দিতে পারেন। কেন, তুমি কি আমার বোন হও নাকি? তুমি একটা বেয়াদব মেয়ে। বেয়াদব মেয়েদের বোনের মতো ট্রিট করতে নেই। আর কখনো আমার সামনে আসবে না। রিদিশা ভেঙিয়ে বলল, আমি তো আপনার চোখের সামনে আসার জন্য মরে যাচ্ছি, তাই না? বারবার তো ভূতের মতো আপনি আমার সামনে আসছেন। বদ ছেলে, আপনি খুবই খারাপ। নিশাদ চোখ গরম করে বাইক নিয়ে চলে গেল। রিদিশা মুখ ফুলিয়ে হাঁটতে থাকে। গল্পটির দ্বিতীয় পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। যদি গল্পটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এমন হাজারো গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে গল্প আপনি শুনতে ইচ্ছুক সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা সেই অনুপাতে গল্প দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সাথে থাকবেন, ভালোবাসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।